বিএনপির স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্র আর আসবে না মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন দলটি ষড়যন্ত্র করে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করেছিল। পালাতে পালাতে অলি গলি পার হয়ে বুড়িগঙ্গা পচা পানি খাবে। মাওলানা ভাসানীকে তাড়িয়ে সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগের জন্ম মন্তব্য ফখরুলের। বললেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ভিন্ন মোড়কে বাকশাল করতে চায় দলটি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। এক ঘন্টার ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। প্রধান সড়ক অলিগলি ছাড়িয়ে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি দোকানপাটে, দুর্ভোগে নগরবাসী। এই যে রাস্তায় অনেক পানি বন্যা হয়ে গিয়েছে। প্রতি বছর এরকম থাকে, আর বর্ষাকাল আসলে ওই পাশে খোঁড়াখুড়ি শুরু করে দেয়। গাজীপাড়া আমার বাসা, আমি শেওড়াপাড়া পর্যন্ত আসছি, আমার আধা ঘন্টা সময় লাগছে আসতে। বিদ্যুতের চাহিদা মেটাতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের নির্দেশ। তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে। অনিয়ম অব্যবস্থাপনায় দিন দিন খারাপ হচ্ছে হানিফ ফ্লাইওভারের পরিস্থিতি। যানজটে নাকাল 18 জেলার যানবাহন। নির্মাণ ত্রুটির কথা বলছে পুলিশ। চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহারের দখল নিয়ে ভিক্ষুদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন। আমার কক্ষ ভাঙচুর করে জিনিসপাতি লুটপাট করে ফেলেছে। সন্ত্রাসী ভাড়া করে এবং ভিক্ষুদের গায়ে হামলা থেকে শুরু করে এখানে মন্দিরে তালা দিচ্ছে তারা। রাফায় রাতভর ইসরায়েলি হামলা, মার্কিন অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করতে পারে তেল আবিব, স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যেমনটি শুনেছেন প্রথম শিরোনামে, আন্দোলনের নামে বিএনপি এবার ভণ্ডামি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি উন্নয়ন সমাবেশে তিনি আরও বললেন, ভারত আর ভারতীয় পণ্য নিয়ে নতুন নাটক শুরু করেছে বিএনপি, তাই দলটির বিরুদ্ধে আবারও রাজনৈতিক খেলার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি জামাতের নৈরাজ্য আর সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরে মহানগর উত্তর আওয়ামী লীগের এই শান্তি ও উন্নয়ন সমাবেশ। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস আর অরাজকতা। বিএনপি নির্বাচনে অংশ নেয় না, ওনারা মুখে বলেন গণতন্ত্রের কথা, গণতন্ত্রের দাবি নিয়ে নাকি আন্দোলন করছেন। গণতন্ত্রের একটা বড় অংশ হচ্ছে নির্বাচন। বিএনপি জামাতকে বলতে চাই, এই দেশ জয় বাংলার দেশ। আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কি প্রস্তুত না? প্রস্তুত? হাত তুলে দেখিয়ে দেন। সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আবারও নাটক শুরু করেছে বিএনপি। এই দলটির আন্দোলন কর্মসূচি সবই ভুয়া মন্তব্য করে বিএনপি নেতাদের দেশ ছেড়ে পালানোর জন্য প্রস্তুত থাকতে বলেন ওবায়দুল কাদের। খেলা কিন্তু আবারও হবে, খেলা আবারও হবে। প্রস্তুত থাকে, এমন এক শিক্ষা করবে। পালাতে পালাতে অলি গলি পার হয়ে বুড়িগঙ্গা পচা পানি
ভারত বাংলাদেশের বন্ধু, আওয়ামী লীগ কারো দাসত্ব করে না। বিএনপি ষড়যন্ত্র করে দুই দেশের সাথে সম্পর্ক নষ্ট করেছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপির স্বপ্ন পূরণের জন্য এখন আর আমেরিকাও আসবে না। আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে বলে কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করে তিনি বলেছেন, বিএনপি নয়, সন্ত্রাসের মাধ্যমে ভাসানীকে তাড়িয়ে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। এখন ভিন্ন মোড়কে একদলীয় বাকশাল গঠন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় প্রতিহিংসার রাজনীতির জন্য খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন নেতারা। আবার বলছি, মানবিক কারণে তাকে বিদেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হোক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কখনোই সন্ত্রাস করে না, বরং ভাসানীকে তাড়িয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে সন্ত্রাসের মাধ্যমে। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই, সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপবল সিনেমা থেকে বের করে দিয়েছিলেন। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে ভিন্ন মোড়কে একদলীয় বাকশাল করতে চায় সরকার। এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও 1975 সালে তারা যেটা করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সেইভাবে আবারও তারা বাকশাল তৈরি করতে চায়। সরকার উন্নয়নের কথা বলে, অথচ জনগণ বাজারে যেতে পারছে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সড়ক মহাসড়ক বানানোর উচ্চ খরচ নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই। ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী ভাষণে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবেশ বান্ধব টেকসই সাশ্রয়ী প্রকল্প নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বললেন, সমালোচকদের কথায় কিচ্ছু যায় আসে না, দেশবাসীর কল্যাণই সরকারের মূল লক্ষ্য। ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং অবদান রাখায় 2 জন প্রকৌশলীকে আইইবি স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া আরও কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে লাগবে এমন প্রকল্প গ্রহণে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। সমালোচকদের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাক সেটা স্বার্থান্বেষী একটি মহলের অপছন্দ। একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট 2-এরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট, মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না। তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে, তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে,
তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে। বাংলাদেশে রাস্তা নির্মাণে অনেক বেশি খরচ নিয়ে নানা সমালোচনা আছে। শেখ হাসিনা বলেন, নিন্দুকদের দেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নাই। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়। যারা এই প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। সরকার দূরদর্শী নয় বলে বিদ্যুৎ ও গ্যাস খাতে সংকট বাড়ছে, এর প্রভাব সমগ্র অর্থনীতিতে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের একচ্ছত্র আধিপত্য, অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে ইতোমধ্যে সংকটে দেশ। আর সরকারের রাজনীতিকরণ প্রক্রিয়ার কারণে কেউ প্রতিবাদ করতে পারছে না। সরকার পরিবর্তন এখন জনগণের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি। এটা কি হবে? বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির কাউন্সিলকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তরের মতবিনিময় সভা। কাউন্সিলের আগে সব কমিটি গঠনের পাশাপাশি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বলে জানান দলের চেয়ারম্যান জিএম কাদের। মে-জুন এর মধ্যে আমাদেরকে একটা শেষ করতে হবে। অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়াদে ধনী গরিবের বৈষম্য বাড়ছে, একটি শ্রেণী অন্যায়ভাবে অর্থ সম্পদের পাহাড় গড়ছে। বলেন, সরকার এখন আর জনগণের কথা ভাবে না। জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় ঘটছে না। সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে। জিএম কাদের বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে সংকট তীব্র হচ্ছে। শহর ও গ্রামে বাড়ছে লোডশেডিং, তারপরও গ্রাহককে প্রতিনিয়ত বিদ্যুতের জন্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। গ্যাস উত্তোলন না করে সরকারের আমদানি নির্ভর নীতির কারণে সংকটের দিকে যাচ্ছে দেশ। ক্যাপাসিটি চার্জ এগ্রিমেন্ট করেন, কিন্তু আপনি তো ব্যবহার করবেন ওকে, আপনি কেন বসে বসে পয়সা দেবেন? আমরা বসিয়ে পয়সা দিচ্ছি, দেশের লোক কষ্ট পাচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওগুলো দিকে আমাদের খেয়াল নাই। আমরা আবার বানাচ্ছি, আবার বানিয়ে চলছি। আমাদের ন্যাচারাল গ্যাস যদি উদ্ধার করার চেষ্টা করা হতো আজকাল থেকে 8-10 বছর আগে, তাহলে আমরা এইরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে দেশ পড়তো না। হঠাৎ করে এই কূপটা বন্ধ হয়ে যায়, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, তাহলে আমাদের রিপোর্ট করে আনতে হবে, এটাকে আনলোড করতে হবে, সেই ফ্যাসিলিটিও আমাদের নাই। দূরদর্শিতার অভাব এবং ফোকাস ইজ অন পারচেজ অফ এলএনজি, সেখানে বিপুল অঙ্কের মুনাফা করছে কিছু লোক। সরকার সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের কাঁধে চেপে বসে আছে। জাপা চেয়ারম্যান বলেন, দিন দিন রাজনীতি কঠিন করে দিচ্ছে সরকার। যে বিরাজনীতিকরণ চলছে, জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঘণ্টাখানেকের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রধান সড়ক, অলি গলি, হাঁটু পানি জমে একেবারে বিপাকে পড়ে মানুষ। বাসাবাড়ি, দোকানপাটে পানি উঠে সবচেয়ে দুর্ভোগে পড়েন মিরপুরবাসী। স্থানীয়রা বলছেন, প্রতি বছর বর্ষায় নির্দিষ্ট কিছু এলাকায় সমস্যা হয়, কিন্তু তার সমাধানে আসে না। কয়েকদিন আগেই দাবদাহের কবলে পড়া মানুষের চাওয়া ছিল বৃষ্টি মুখর থাকুক দেশ, আর এখন স্বস্তির বৃষ্টিতে ভোগান্তির চিত্র রাজধানীতে। শহর যখন বসবাসের অযোগ্য, তখন কি গরম, কি বর্ষা, কি শীত, ভোগান্তি মানুষের পিছু ছাড়বে না। সকাল সকাল মুষলধারে বৃষ্টিতে ঘুম ভাঙে নগরবাসীর। 7টার পর থেকে ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় পুরো নগর জুড়ে। পুরান ঢাকার বিভিন্ন এলাকা, নিউ মার্কেট, ধানমন্ডি, মৌচাক, রাজারবাগ, যাত্রাবাড়িতে রাস্তায় রাস্তায় পানি জমে যায়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যায় শেওড়াপাড়া থেকে মিরপুরমুখী পুরো এলাকায়। প্রধান সড়ক সহ আশপাশের সবগুলো আবাসিকের গলিগলিতে হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি জমে যায়। যানজটে অনেক বিপাকে বললাম, অফিসে ঠিকমতো পৌঁছাতে পারতেছি না, ওই মাথা থেকে ঘুরে আসতে হইতেছে। রাস্তার অবস্থা তো খুবই খারাপ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপহার, কারণ আমাদের টাকা খরচ করে কক্সবাজার যেতে হচ্ছে না, কুয়াকাটা যেতে হচ্ছে না। 10 নম্বরে বাচ্চা, 13 নম্বরে এদিকে পানি উঠছে, অনেক রোডে পানি উঠছে, রোডের কাজ করায় না। এই যে ড্রেনের ওই দেখেন, আমাদের অলরেডি 2-3টা গাড়ির ইঞ্জিনেও সমস্যা হয়ে গেছে পানি ঢুকে। এই দুঃখ আমাদের আজীবনই থাকবে, এটাকে ওই সমাধান করতে পারবো না।
শনিবার স্কুল খোলা, তাই বেশি বিপাকে পড়েন ছোট্ট বয়সী শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কুলে আসার সময় ছিল প্রচন্ড বৃষ্টি আর ছুটির পর জলাবদ্ধতা। তা আসার সময় রোডের এই অবস্থা দেখি ও টেনশন করছে, স্কুল থেকে বের হতে পারছে না, কোনো বিকেল নাই, যোগাযোগ নাই। রাস্তায় অনেক পানি বন্যা হয়ে গিয়েছে, খেলাধুলা করতে পারতেছি না, রাস্তায় হাঁটাচলা করতে পারতেছি না। সকালের 1 ঘন্টার বৃষ্টির পানি নামতে নামতে লেগে যায় 5 ঘন্টারও বেশি। রাস্তার পানি উঠে পড়ে বাসাবাড়ি, দোকানপাটেও। ইঞ্জিনে পানি ঢুকে অনেক জায়গায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় গাড়ি। শহরের অনেক জায়গায় দেখা যায় তীব্র যানজট। দোকান দিয়ে একটু হয়েছে, গাড়ি ঘোড়া আটকে পড়ছে, জাম আটকে পড়ছে, একটু আধা হাঁটুর বেশি পানি, দোকান ভরে গেছে পানিতে, দোকানের মালামাল সব এইখানে গোডাউনে মাল ছিল সব ভিজে গেছে। অল্প বৃষ্টিতে রাস্তাঘাটে যে পানি জমে, এত রাস্তাঘাটে সাধারণ মানুষ কাজ করে খাওয়া খুব কষ্টকর। নগরবাসীর অভিযোগ, বর্ষা এলে প্রতি বছর এসব এলাকায় পানি জমে। সমস্যার স্থায়ী সমাধানে সিটি কর্পোরেশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগ, ডুবে যায় বিভিন্ন সড়ক, মহাসড়ক। সাভারে ভোগান্তি সবচেয়ে বেশি। সেখানে জলাবদ্ধ হয়ে পড়ে আব্দুল্লাপুর বাইপেল সহ ব্যস্ততম মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্ট। এদিকে চুয়াডাঙ্গা ও বাগেরহাটে বজ্রপাতে 4 জন মারা গেছেন। সন্ধ্যা যেন নেমেছে ভোরেই, তারপর মুষলধারে বৃষ্টি। ভিজল প্রাণ প্রকৃতি, তপ্ত যশোরে নামলো শীতলতা। 1 মাস ধরে বৃষ্টি নেই এখানে, তাপদাহ অনেক উচ্চ ছিল, যার কারণে এখন বৃষ্টি হতে আমাদের এখানে অনেক স্বস্তি ফিরেছে। আবহাওয়া ভালো হয়েছে, ধানের একটু ক্ষতি হয়েছে, তাতেও সমস্যা নেই। স্বস্তির এই বৃষ্টিতে ভোগান্তি দেখা দেয় সাভারে। ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও আব্দুল্লাপুর বাইপেল মহাসড়কের কয়েকটি পয়েন্টে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ডুবে যায় পাকিজার মোড়, জামগড়া ইউনিক সহ আরও কয়েকটি এলাকার সড়কও। কোথাও কোথাও জমে হাঁটু সমান পানি। এতে বিপাকে পড়েন যাত্রী চালক সহ স্থানীয়রা। 1 কোমর পানি রাস্তার মধ্যে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অনেক পানি জমে গেছে, গাড়ি চালানো সম্ভব না। পানি নামানোর কোনো রাস্তা নাই, মানুষের দুর্ভোগ। এই যে অফিস টাইমে, গার্মেন্টস টাইমে মানুষের কত দুর্ভোগ। 3-4 বছর হলে এইরকম বৃষ্টি থাকে, এই রাস্তা দিয়ে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। ভরাট হয়ে যাচ্ছে খাল বিল, বেহাল ড্রেনেজ ব্যবস্থা, নামতে পারছে না পানি। জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হয়েছে বলে জানালেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য। ঢাকা 19 সংসদীয় আসনে যে কয়েকটি খাল আছে, প্রত্যেকটি খালই পুনরুদ্ধার করে পানি যাতে খুব সহজেই চলাচল করতে পারে, খালি নদীতে গিয়ে পড়তে পারে, সেই ব্যবস্থা করবে। জলাবদ্ধতা দেখা দেয় পটুয়াখালীর বাউফল, গাজীপুর সহ বিভিন্ন স্থানেও। সড়কে জমে পানি। বৃষ্টির সাথে বজ্রপাত হয়েছে বাগেরহাট, চুয়াডাঙ্গা সহ কয়েক জায়গায়। আহতের পাশাপাশি প্রাণও হারিয়েছেন কয়েকজন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহারের দখল নিয়ে 2 গ্রুপের মধ্যে মারামারিতে অন্তত 7-8 জন আহত হয়েছে এবং যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। এই ঘটনায় বৌদ্ধবিহারে উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষই মারমুখী অবস্থানে থাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। মূলত বৌদ্ধ সমিতি এবং ভিক্ষু সংঘের মধ্যকার বিরোধের জেরেই এই সংঘর্ষ। বৌদ্ধ সম্প্রদায়ের 2 পক্ষের তুমুল সংঘর্ষে দুপুরের পর উত্তাল হয়ে ওঠে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহার। বৌদ্ধবিহার পরিচালনায় থাকা বর্তমান কমিটিকে মেয়াদ উত্তীর্ণ দাবি করে আসছে এক পক্ষ, অন্যদিকে কমিটির অবস্থান তাদের বিরুদ্ধে। বিহারে প্রবেশ নিয়ে এই দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। ভাঙচুর করা হয় কয়েকটি কক্ষ, আহত হয় 7-8 জন। মাথা ফেটে যাওয়ায় কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সন্ত্রাসী কায়দায় অবৈধ এই বৌদ্ধ সমিতির ব্যক্তিগণ এসে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে, শতাধিক ক্যাডারকে নিয়ে জবরদখল করে তারা এখানে আজকে অবস্থান নিয়েছিলেন। তারা পুনরায় আবার সন্ত্রাসী ভাড়া করে এবং ভিক্ষুদের গায়ে হামলা থেকে শুরু করে এখানে মন্দিরে তালা দিচ্ছে। তারা গুটি এক বাহিজ্য সন্ত্রাসী নিয়ে আমাদের ভিক্ষু সংঘকে আঘাত করেছেন। ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছে উভয় পক্ষ। একই অভিযোগে সংঘর্ষ হয়েছিল কয়েকদিন আগেও। বাংলাদেশ বৌদ্ধ সমিতি একটি অবৈধ সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধবিহারের লুটপাট এবং দানবাক্সের টাকা সহ বিভিন্ন কায়দায়
তারা দীর্ঘদিন ধরে এই ভিক্ষু সংঘের উপর নিপীড়ন নির্যাতন করছে। তারা যেভাবে মদের আড্ডা বসিয়েছে, নারী কেলেঙ্কারির আড্ডা বসিয়েছে, অনৈতিকের আড্ডা বসিয়েছে, এগুলো বিতাড়িত হোক। এগুলো কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, এর কোনো একক ব্যক্তির নয়, সর্বসাধারণের জন্য ধর্মীয় কার্যকলাপ সম্পাদনের উন্মুক্ত। সংঘর্ষের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপক্ষের মারমুখী অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। সড়কে যান চলাচল বন্ধ ছিল কয়েক ঘন্টা। এখানে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এটা আমরা তদারকি করছি, পরবর্তীতে আর কোনো ঘটনা যাতে না ঘটতে পারে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে পরদিন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এক পক্ষ। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। 3 জেলায় সড়কে ঝরল 8 জনের প্রাণ। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় আলাদা দুর্ঘটনায় একই পরিবারের 3 সদস্য সহ 4 জন মারা গেছেন। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সঙ্গীত শিল্পী পিয়াল সহ 2 জন। এদিকে দিনাজপুরে তেলবাহী লরি চাপায় 2 জন নিহত হয়েছেন। সকাল না হতেই সড়কে মৃত্যুর মিছিল। ছুটি কাটিয়ে মাদ্রাসায় যোগ দিতে বাবা ও চাচার সাথে মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল শিশু ছাত্র মোরসালিন। ভাঙ্গার হামেরদি এলাকাতে ট্রাকের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মারা যায় মোরসালিন। বাবা কাশেম ও চাচা নাজমুল শিকদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা গোপালগঞ্জ মুকসুদপুরের কোয়ালদিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায় সড়ক সরু হওয়ায় একই স্থানে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। 3 জনের 2 বাইতেই বাইস্তারা নিয়ে যাওয়া দর্শল ফরিদপুর মাদ্রাসা দেওয়ার জন্য। পথে এই দুর্ঘটনাটা ঘটে, এই মনে করেন হামিদদি স্ট্যান্ডের আগে। এর আগে একই সড়কে ইজি বাইক বাসের সংঘর্ষে মারা যায় শ্রাবন্তী নামের এক স্কুল ছাত্রী। সড়কে দ্রুতগতি আবারও প্রাণ কেড়ে নিল সঙ্গীত শিল্পীর। ভোরে মাইক্রোবাসে ঢাকা থেকে সিলেটে কনসার্টে যাচ্ছিল অড সিগনেচার ব্যান্ড। পথে নরসিংদীর 5 দোনায় যাত্রীবাহী একটি বাস অন্য একটি যানকে ওভারটেক করতে গেলে হয় মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে মারা যায় চালক সালাম ও সঙ্গীত শিল্পী আহসান তানভীর পিয়াল। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। এদিকে দিনাজপুর ফুলবাড়ির কাউগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে তেলবাহী লরি। মারা যায় আজহার ও রানা নামের 2 জন। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট কারণে এইখানেই মনে করেন জায়গা স্পটেই যায়। 2 জনে বসেছিল, একজন উঠে গেল আর কত হড় করে ট্রাকটা ঢুকে যাওয়াতে ছিটকাই দিল একজন। এই বাজারের নাইট গার্ড এবং একজন চা খেতে আসা একজন কাস্টমার ঘটনাস্থলে নিহত হয়। মরদেহ 2টি উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে লরি ড্রাইভার ও হেলপারকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজধানীতে যন্ত্রণার অপর নাম মেয়রহানি ফ্লাইওভার। উঠতে বা নামতে অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ এই পথের যাত্রীদের। অনিয়ম আর অব্যবস্থাপনায় যানজট দিন দিন তীব্র হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিয়াদ ইসলাম। মেয়র হানি ফ্লাইওভারের নিচের এই লেনটি করা হয়েছিল ছোট ছোট যানবাহন চলাচলের জন্য, কিন্তু দীর্ঘদিন সংস্কার নেই। এই ফাঁকে ফ্লাইওভারটির 2টি লেন এখন পরিবহন কোম্পানির দখলে। বাসের পার্কিং আর খানাখন্দে যানজটেই এখন নিত্যসঙ্গী। দেখার মতো লোক নাই, কোনো লোক নাই, দেখবো যে সরকারি লোক নাই, দেখে না জলসে চলবো। গাড়ি যাতে নিচ দিয়ে না যেতে পারে, সব ব্রিজের উপর থেকে উঠবো, পরিকল্পনা সেটাই মনে ছিল। যাত্রী নামাই দিয়ে আইনে রেখে দেয়, গাড়ি খেয়ে গাড়িতে নেমে যায়, তো কোনো পরোয়া নাই। পরোয়া নাই, আমরা রেকার লাগাই, মামলা করে ডিল করে আমি কী করবো। ফ্লাইওভার নির্মাণের কারণে নিচের সড়কটি এমনিতেই সরু, তার পাশাপাশি খানাখন্দের কারণে বেহাল দশা আর অব্যবস্থাপনা তো রয়েছেই, যার ফলে একরকম বাধ্য হয়েই এই মেয়র হানি ফ্লাইওভার দিয়ে যেতে বাধ্য হচ্ছেন যানবাহনগুলো। এখান থেকেই শুরু হয় আরেক ভোগান্তির। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক হয়ে অন্তত 18টি জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ করে এই ফ্লাইওভার দিয়ে, কিন্তু ফ্লাইওভারে ওঠার মুখে যাত্রী তোলে স্বল্প দূরত্বের বাসগুলো, ফলে যানজট ছাড়িয়ে যায় শনি রাখরা পর্যন্ত। লোকাল গাড়ির কারণে আমরা ঠিক মতন যাইতে পারতেছি না, যানজট লাগে। বাসগুলি আপনার রাস্তার মধ্যে আইনা লোক লয়,
আর এই রাস্তা যানজট লেগে থাকে। সারাদিন ট্রাফিক যারা আছে তাদের কোনো দায়িত্ব নাই, তারা যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই এই জাম নিরসন করতে পারে। যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর শুরু হয় আরেক যন্ত্রণার। গুলিস্তান কিংবা পলাশী পৌঁছাতেই ফ্লাইওভারের উপরেই কেটে যায় ঘন্টা। ফ্লাইওভার ব্যবহার করে কখন, যখন একটা মানুষের সুবিধা যে তাড়াতাড়ি আমি একটা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি বা আমি একটা ইমার্জেন্সি মেডিকেলে যাচ্ছি, সেই জিনিসটা মানুষ পারে না। বিশেষ করে গুলিস্তান নামার পথে অনেক জ্যাম থাকে। এমন তীব্র যানজটের কারণ কি? দেখা গেল গুলিস্তানে নামার মুখে একদিকে ফুটপাতের দোকানপাট, অন্যদিকে রিক্সা, সিএনজি ও টেম্পু স্ট্যান্ড। আর ফ্লাইওভার থেকে নামার সময় মাঝপথে দাঁড়িয়ে প্রতি বাস থেকে 60 টাকা করে নেন লাইনসম্যানরা। জানা গেল এসব টাকার ভাগ চলে যায় পুলিশ থেকে প্রশাসন, সবার হাতে হাতে। এখানে কিছু লাইনম্যান আছে, ওনারা খোরাকি নেয়, দেখা গেছে আপনার কিছু কিছু জায়গা ওইখানেও আছে কিছু খোরাকি কাটে লাইনম্যানগুলো। আর আমরা আমাদের বেতন মাসিক বেতন দেয়। প্রত্যেকটা ফুটপাতের নিচে যে আপনার একটা চেয়ার বসায়, চেয়ারে যে চাকা লাগায়, তো একদিকে শহরে আরেকদিকে চলে আসে। অবশ্য পুলিশ দায় এড়ালেন ফ্লাইওভার নির্মাণ ত্রুটির কথা বলে। এইটা যদি ওই ফ্লাইওভার করার সময় যদি ওই রকমের আর্কিটেকচারের ডিজাইন থাকতো তাহলে এটা করলে কিছু করতে পারতো, যেহেতু করে নাই। এখন আমাদের যতটুকু রাস্তার ক্যাপাসিটি আছে, আমাদের জনবল আছে, এইগুলো নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ফ্লাইওভারের উপরে এবং নিচের যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্তা। বিশেষভাবে পিলারগুলা বলেন কিংবা দুই পিলারের মধ্যবর্তী স্থানগুলোকে যাতে নান্দনিক করা যায় এবং সর্বোত্তম ব্যবহার করা যায়, সেই জন্য কিন্তু আমরা কনসালটেন্ট নিয়োগ করে সেগুলো ড্রয়িং ডিজাইন করছি। 2013 সালে চালু হওয়া এই ফ্লাইওভার যানজট নিরসনে খুব একটা ভূমিকা রাখতে পারছে না অব্যবস্থাপনার কারণেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ভিসা জটিলতায় এখনো অনিশ্চিত প্রায় 20,000 মুসল্লির হজ যাত্রা। 2 দফা সময় বাড়ানোর পরও সবার ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি অনেক এজেন্সি। এদিকে আজই শেষ হচ্ছে ভিসা ইস্যুর সময়সীমা। সৌদি সরকার 3য় দফায় সময় বাড়াবে কিনা তা নিশ্চিত নয়। হজ পরিচালক বলছেন কয়েকটি এজেন্সির গাফিলতির কারণে এই দুর্দশা। আর হাব সভাপতির দাবি, সৌদিতে বাড়ি ভাড়ার জন্য ঠিক সময় এজেন্সি মালিকদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। তবে দুজনই বলছেন সংকট শেষ পর্যন্ত থাকবে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু করেছে বাংলাদেশ। আশকোনা হজ ক্যাম্পে মুসল্লিদের কোনো ভোগান্তি নেই। প্রথম দিকে নেই শিডিউল বিপর্যয়ের ঘটনা, কিন্তু জটিলতা দেখা দিয়েছে ভিসা পাওয়া নিয়ে। এখন পর্যন্ত ভিসা হয়নি প্রায় 20,000-এরও বেশি নন ব্যালটি যাত্রীর। ধর্ম মন্ত্রণালয় এবং হাবের যে তথ্য, তাতে দেখা যাচ্ছে প্রায় 4 মাস, অর্থাৎ বেশ আগেভাগেই এবার হজ কার্যক্রম শুরু হয়েছে। সে অনুপাতে টাকাও জমা দিয়েছেন মুসল্লিরা। এর বাইরে 2 দফা ভিসা প্রদানের মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। তারপরও কেন এত মুসল্লির ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি? এটি কি আমাদের এজেন্সি মালিকদের গাফিলতি, নাকি জটিলতা আছে সৌদি সরকারের পক্ষ থেকে? সৌদি হন্ডে কোনো জটিলতা নাই, বরং আমাদের যারা বিশেষ করে এজেন্সি সমূহ তারা যদি প্রোঅ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এটা আজকের মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব। অনলাইনে তারা যদি আজকে তারা এগুলো কমপ্লিট করে ফেলে, অনলাইনে অ্যাপ্লাই করাটা, তাহলে কিন্তু ভিসা লজমেন্ট হয়ে গেলে কিন্তু তারা টেনশন ফ্রি। তবে একতরফা দায় নিতে চান না এজেন্সি মালিকদের সংগঠন হাব। তাদের দাবি জটিলতা আছে অন্যখানে। এজেন্সির মালিকদের গাফিলতি নাই এখানে। বিষয় হলো বাড়ি ভাড়া করতে যাওয়ার প্রক্রিয়ার যে ভিসা, সেই ভিসা কিন্তু এবছর পাওয়া যায়নি, যার কারণে এটা হয়েছে। আর সৌদি আন্ডেও সমস্যা তো বিভিন্ন সময় থাকেই। বিভিন্ন সময় আপনার সিস্টেম ডাউন থাকে। তারপর এর আগে আমাদের প্রাইস বেশি দেখাচ্ছিল ভিসার, সেটাও আবার ওনাদের সাথে কথা বলে আমরা সেটা ঠিক করেছি। তবে ধর্ম মন্ত্রণালয় ও হাব বলছে শেষ পর্যন্ত থাকবে না ভিসা জটিলতা, নিশ্চিত হবে নিবন্ধিত সব মুসল্লির হজ যাত্রা। এটা তো অবশ্যই আমরা একটা জটিলতার মধ্যে থাকলামই, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর মধ্যে আজকে দিনের মধ্যেই আমরা সব ভিসা করে ফেলতে পারবো এবং হজ যাত্রীদের গমন এবং ভিসা নিয়ে আমাদের কোনো শঙ্কা থাকবে না বলেই আমি মনে করি। যেসব এজেন্সি গাফলতি করছে বা করবে অথবা কোনোভাবে যদি হজযাত্রীদের কোনো কষ্ট দিয়ে থাকে, সেটা কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে স্টার্ন অ্যাকশন নেওয়া হবে। তবে কয়েক বছর আগের মতো আশকোনার হজ ক্যাম্পে যাত্রী ভোগান্তি নেই।
প্রতারণার অভিযোগও নেই মুসল্লিদের। যে আমাকে সৃষ্টি করছে তার কাছে যাইতেছি, এর লিগা আমার খুব আনন্দ লাগতেছে। ওখানে লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক বলে আল্লাহর কাছে আমরা হাজিরা দেব। আল্লাহ হয়তোবা আমাদের এই উসিলায় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। এবার সহায়ক দলের বাইরে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৩,৩১১ জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪১৬, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ৫,০০০ ভুয়া সনদ কিভাবে বাতিল করা হবে, রিমান্ডে সেই প্রক্রিয়ার কথা ডিবি পুলিশকে জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান। দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি জানিয়েছেন, পদ ও আধিপত্য ধরে রাখতে শামসুজ্জামান অসাধু দুদক কর্মকর্তা ও কতিপয় সাংবাদিককে ম্যানেজ করে চলতেন। যে সকল সাংবাদিক ও দুদক কর্মকর্তার নাম এসেছে তারা চাইলে শামসুজ্জামানের মুখোমুখি বসতে পারেন। রিমান্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলেও জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান। গাজার সীমান্ত শহর রাফায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছেই। রাতভর টানা বোমা বর্ষণের পর দিনেও অভিযান চলছে এবং হামাসও পাল্টা জবাব দিচ্ছে। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রাফা সিটি ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ জোয়াইদা আর জাবালিয়া ক্যাম্পে বোমা বর্ষণে অন্তত 10 ফিলিস্তিনি প্রাণ গেছে। জাবালিয়া ক্যাম্পে নিহতদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন এবং ওই সাংবাদিকের সন্তানেরও মৃত্যু হয়েছে। আল জেনাইন এলাকায়ও প্রাণহানি ঘটেছে। বিমান হামলা চালানো হয়েছে গাজা সিটি, বেইত লাহিয়াতেও। গাজার মধ্যাঞ্চলে 20 জনের প্রাণ গেছে, যাদের মধ্যে 8 জন শিশু। পাল্টা হামলা চালাচ্ছে হামাস। থার্মোবারিক বোমা, গ্রেনেড, অ্যান্টি পার্সোনাল রকেট দিয়ে আক্রমণ করা হচ্ছে। শুক্রবার রাফার পূর্ব দিকে ইসরায়েলি বহরকে লক্ষ্য করে 18টি হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠনটি। যুক্তরাষ্ট্র দেওয়া অস্ত্র দিয়ে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে থাকতে পারে ইসরায়েল। খোদ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে এই সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে কংগ্রেসে উত্থাপিত রিপোর্টে তেল আবিবের বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ করা হয়নি। বিশ্লেষকদের অভিযোগ, প্রতিবেদনে অনেক ফাঁকফোকর রয়েছে। তেল আবিবে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতেই পাশ কাটিয়ে যাওয়া হয়েছে মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ। কংগ্রেসে আইন প্রণেতাদের চাপের মুখে মার্কিন অস্ত্র সহায়তা সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দেয় এমন 7টি দেশে অস্ত্র ব্যবহারে মানবাধিকার আইন লঙ্ঘন করা হচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়। শুক্রবার কংগ্রেসের 46 পৃষ্ঠার একটি প্রতিবেদন তুলে ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ, যেখানে গাজায় মানবাধিকার লঙ্ঘনে মার্কিন অস্ত্র ব্যবহার নিয়ে ধারণার কথা বলা হলেও কোনো কিছুই স্পষ্ট করা হয়নি। দাবি করা হয়, যুদ্ধের কারণে ঠিক কোথায় কিভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন বলে দাবি করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে তথ্য উপাত্ত প্রকাশের ক্ষেত্রে সংযত ও কৌশলী ভাষা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার মনে হয় প্রতিবেদনটি অনেক দিক থেকে স্ববিরোধী। যৌক্তিকভাবে কোনো সমাধান আসেনি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারণার কথা বললেও সরাসরি কিছু উল্লেখ করা হয়নি। গাজায় ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ সীমিত করার কথা বললেও একই সাথে আবার দাবি করেছে মার্কিন সহায়তা প্রবেশ বাধাগ্রস্ত হয়নি। আমার মনে হয় ইসরায়েল অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে এমন পদক্ষেপ। অনেক বিশ্লেষকই মনে করছেন রাজনৈতিক চাপে তৈরি করা হয়েছে এমন অস্পষ্ট প্রতিবেদন। ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই আসলে বাইডেন প্রশাসনের লক্ষ্য, এমন মন্তব্য করেন কেউ কেউ। এটা এনজিও, সংবাদ সংস্থা বা একাডেমিক কোনো প্রতিবেদন নয়। যুক্তরাষ্ট্রের সরকারের তৈরি রিপোর্ট, যাদের ব্যাপক তহবিল সমৃদ্ধ শক্তিশালী গোয়েন্দা ইউনিট রয়েছে। ইচ্ছা থাকলেই এই ফাঁকফোকরগুলো পূরণ করতে পারত তারা। গাজায় বিমান হামলা বা বোমা বর্ষণে কাদের অস্ত্র বেশি ব্যবহার করা হয় চেষ্টা করলেই তা বের করা অসম্ভব ছিল না। চীন, সুদান, ইয়েমেনের অস্ত্র নিয়ে তারা তথ্য সমৃদ্ধ বহু প্রতিবেদনের আগে তৈরি করেছে। সম্প্রতি রাফায় অভিযানকে কেন্দ্র করে সামনে আসে যুক্তরাষ্ট্র ইসরায়েল টানাপোড়েনের বিষয়টি। গত সপ্তাহেই তেল আবিবে শক্তিশালী বোমার 2টি বড় চালান স্থগিত করার সিদ্ধান্ত জানায় পেন্টাগন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।